আছেন? কেমন আছেন? ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকিদের আসতে বলেন। One of my favorite ways to cut down on study time is to use AI tools. This is where Grammarly can help. Just open up Grammarly and আপনাদের দিনকাল কেমন চলছে? ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। চলছে। সব আপনার সাবজেক্ট আপনার কেমন চলছে ম্যাম? ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আপনাদের সব ক্লাস গুলা চলতেছে ঠিক মতো? ক্লাস ঠিক মতো জি হচ্ছে? ম্যাম, চলছে চলছে, হ্যাঁ ম্যাম। আপনাদের আমার ক্লাসটার পরেই তো নুরুল্লাহ স্যারের ক্লাস, ঠিক তো? ম্যাম, নুরুল্লাহ স্যার মনে হয় আজকে নিবেন না, ওনার ক্লাসটা উনি কালকে নিবেন। ও কালকে আজকে একটু আচ্ছা। ওনার কাজ আছে। তারা কিন্তু এর পরের মঙ্গলবারও ক্লাস করিয়েন। ওটাই আমাদের ফাইনালের আগে, মানে মানে ঈদের আগে লাস্ট ক্লাস, ঠিক না? ম্যাম, আমাদের জি ম্যাম। ভার্সিটি বন্ধ কবে থেকে? ভার্সিটি বন্ধ হচ্ছে 26 তারিখ থেকে। 26 থেকে, এক সেকেন্ড দেখে বলছি। আমাদের ভার্সিটি বন্ধ হচ্ছে 26 তারিখ থেকে পুরা শুরু হবে, এবং বন্ধটা শেষ হবে পুরাপুরি 6 তারিখ পর্যন্ত, 12 দিন। এর ভিতরে আপনাদের অনলাইন কোনো ক্লাস হবে না, মানে আমার কোর্সে হবে না, আমি অন্যগুলো জানি না। ঠিক আছে, বন্ধ মানে যেটা বলা হয় প্রপারলি বন্ধ, ঠিক আছে? ওকে। ইয়েস ম্যাম। হ্যাঁ, 26 তারিখ থেকে শুরু বন্ধ, তার মানে 25 তারিখের পরের উইকে আমার সাথে আপনাদের ক্লাস আছে। আপনাদের কি কোনো কারোর সাথে সোমবারে ক্লাস থাকে? সোমবার সোমবার নেই আমাদের ক্লাস। ও, তাহলে তো আরো ভালো। আমরা এখন আজকে যেটা সিলেবাস স্টার্ট করছি সেটা হচ্ছে ট্র্যাডিশন এন্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এটা আপনারা আজকে একটা ভিডিও দেখে নেবেন। আমাদের ফাইনালে দুটো সিলেবাস, একটা হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেজ উইলিয়াম ওর্ডসওয়ার্থের, আর এটা হলো ট্র্যাডিশন এন্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটা হলো টি.এস. ইলিয়টের। ঠিক আছে, এই দুটা আমাদের ফাইনালের সিলেবাস। ওকে, আমরা একটা মোটামুটি আলহামদুলিল্লাহ করেছি, এখন আমরা আজকে সেকেন্ডটা করবো, যেটা হলো ট্র্যাডিশন এন্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? আপনাদের ইয়েস ম্যাম। অ্যাসাইনমেন্ট হয়ে গেছে না, ফোরামগুলা? আমরা কুইজ কয়টা দিয়েছি? কুইজ একটা দিয়েছেন না? জি ম্যাম, একটা কুইজ হয়েছে। আর আরেকটা কুইজ কয়দিন পর আসবে, ঠিক না? ওখানে তো লিটারেরি থিওরিতে আমি লিখে দিয়েছি কবে আসবে, ঠিক না? মানে আপনাদের ঈদের পরে আসতেছে। জি জি। আচ্ছা, আর আপনারা অ্যাসাইনমেন্টও দিয়ে দিয়েছেন, ফোরামগুলো অনেকের কমপ্লিট হয়ে গেছে, আর একটু বোধহয় বাকি আছে লাস্ট ফোরামটা, ঠিক না? তো সবকিছু ঠিক মতো দিয়ে জি দিবেন, ম্যাম, ফোরাম শেষের দিকে কুইজ। বাকি। হ্যাঁ, ফোরাম কুইজ অ্যাসাইনমেন্ট মিড টার্ম সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন শুধু ফাইনাল বাকি, আর বাকিগুলো সব মার্কস আমাকে 4-5 থেকে দিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান গিভ ইউ গ্রেট মার্কস। ওকে, বেস্ট উইশেস সবাইকে। ম্যাম, মিডের মার্ক গুলো কি মানে দেওয়া হয়েছে? বলেছিলাম মানে না, বলেছিলাম আপনাদেরকে। আমি তো জানি না আমাকে। এনিওয়ান এলস? মিডের মার্কস কি আপনাদের জানানো হয়েছিল? ম্যাম, আমাদের একটা সাবজেক্টেরও জানানো হয় নাই। আচ্ছা, তাহলে এই যে আপনারা যে ভিডিওটা দেখবেন তারপরে আমি জানিয়ে দিব, ঠিক আছে? এখন আমরা ট্র্যাডিশনাল ওকে। ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের বাংলা ইয়েটা শুনবো, যাতে আপনাদের জন্য আরো অনেক ক্লিয়ার হয়ে যায়।
খুব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনিভার্সিটি ইংলিশ বি নিয়ে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমাদের আজকের উপস্থাপনা ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই এসএটি থমাস স্টার্নস ইলিয়ট, যাকে আমরা টিএস ইলিয়ট নামে চিনি, টিএস ইলিয়টের বিখ্যাত একটি সেমিনাল এসে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের থিম হচ্ছে হোয়াট দ্য রিলেশন বিটুইন ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট শুড বি লাইক। অর্থাৎ ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই দুইটার ভিতরে সম্পর্কটা কিরকম হওয়া উচিত, বা ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই দুইটা বিষয়ের প্রভাবে সাহিত্যকর্মটা সফল রূপ পায়। সে বিষয়টি এখানে টি.এস. এলিয়ট, বিখ্যাত কবি এবং এসেইস্ট, খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এর সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনটি অংশে বিভক্ত করে আলোচনা করা হয়েছে। প্রথম অংশে বলা হয়েছে ট্র্যাডিশন সম্পর্কে, দ্বিতীয় অংশে বলা হয়েছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সম্পর্কে, এবং তৃতীয় অংশে ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এর একটা সামঞ্জস্য আলোচনা করা হয়েছে। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে দুইটা আইডিয়াকে ডেভেলপ করা হয়েছে। আইডিয়া অফ ট্র্যাডিশন, অপরটি হচ্ছে আইডিয়া অফ ইন্ডিভিজুয়ালিটি অফ এ পোয়েট অর আর্টিস্ট। ট্র্যাডিশন সম্পর্কে আলোচনা করতে গিয়ে টি.এস. এলিয়ট আমেরিকান নোশনকে ক্রিটিসাইজ করেছে, অর্থাৎ তিনি এখানে শুরুতেই সমালোচনা করেছেন যে আমেরিকায় ট্র্যাডিশনটাকে আসলে গ্লোরিয়াসলি দেখা হয় না। অনেক সময় ট্র্যাডিশনকে গ্লোরিয়াস ভাবে কল্পনা করা হয়, বা ট্র্যাডিশন না থাকার জন্য তারা বিভিন্ন ধরনের অনুতাপও করেন, কিন্তু যখনই কোনো সাহিত্যকর্মকে সমালোচনা করতে হয় তখন সেটাকে বলা হয় যে এটা খুব বেশি ট্র্যাডিশনাল হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি আমাদের এখনকার সমাজের সাথে কল্পনা করে এটাকে বলতে চেষ্টা করি যে আমরা যদি কাউকে খুব সেকেলের হিসাবে মনে করি বা সেকেলে ভাবার চেষ্টা করি, তখন কিন্তু আমরা বলি যে লোকটি খুব ট্র্যাডিশনাল। এখানে ট্র্যাডিশনাল দ্বারা সেকেলে বোঝানো হচ্ছে। আমেরিকায় ঠিক এইরকম একটি কনসেপ্ট ছিল যে যা ট্র্যাডিশনাল সেটাই সম্ভবত ইমপারফেক্ট। কিন্তু টি.এস. এলিয়ট ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট নামক এই এসে ট্র্যাডিশনকে গতানুগতিক ভাবে উপস্থাপন করেননি, বরং তিনি ট্র্যাডিশনটাকে একটু ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি এখানে ট্র্যাডিশন এবং হেরিটেজ এই দুই শব্দের মধ্যে একটি সামঞ্জস্য বিধান করার চেষ্টা করেছেন। বন্ধুরা, হেরিটেজ সম্পর্কে যদি আমরা একটু চিন্তা করি, যে চেম্বার্স ডিকশনারি অনুযায়ী হেরিটেজ হচ্ছে এনিথিং দ্যাট ট্রান্সমিটেড ফ্রম অ্যানসেস্টর অর পাস্ট, যে অতীতের বা পূর্বপুরুষদের থেকে যা ট্রান্সমিটেড হয়েছে। আর ট্র্যাডিশনটা একটু বোর্ড সেন্সে ভাবা হচ্ছে, যে ট্র্যাডিশন হচ্ছে তাই যা কোনো জাতির ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, যা কোনো জাতির ইতিহাসের সাথে সম্পৃক্ত। যেমন আমরা বাংলা সাহিত্যের সাথে যদি চিন্তা করতে থাকি, দেখা যায় যে বাংলা সাহিত্যের চর্যাপদ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যা কিছু আছে সবকিছুই হচ্ছে বাংলা সাহিত্যের ঐতিহ্য। এমনি করে আমরা যদি একটু অন্যভাবে কল্পনা করে থাকি, যে আমরা যদি বলি যে রাজু ভাস্কর্য, ঢাকা ভার্সিটির একটি বিখ্যাত স্থাপত্য, এই রাজু ভাস্কর্যের কথা যদি আমরা মনে করি, যে রাজু ভাস্কর্য হচ্ছে আমাদের একটি ঐতিহাসিক স্থাপত্য। এখন এই রাজু ভাস্কর্য কি শুধু ইতিহাসকে বা ট্র্যাডিশনকে রিপ্রেজেন্ট করে? টি.এস. এলিয়টের মতে ব্যাপক অর্থের যে ট্র্যাডিশনটা, সেই ব্যাপক অর্থের ট্র্যাডিশনটা শুধুমাত্র অতীতকে রিপ্রেজেন্ট করে না, বর্তমানকেও রিপ্রেজেন্ট করে। যেমন এখানে তিনি বলছেন নট অনলি দ্য পাস্টনেস অফ দ্য পাস্ট বাট অফ ইটস প্রেজেন্স। টি.এস. এলিয়ট এইটাকে, এই ওয়াইড সেন্সে ট্র্যাডিশনটাকে বোঝাতে গিয়ে তিনি বলেছেন ট্র্যাডিশন ইজ এ ম্যাটার অফ মাচ ওয়াইডার সিগনিফিকেন্স। এরপর তিনি এই মাস সিগনিফিকেন্সের বিষয়টাকে এক্সপ্লেইন করেছেন, যে আসলে ট্র্যাডিশন মানে শুধুমাত্র অতীতের যে ঘটনাগুলোকে বা ইতিহাসকে পুনরালোচনা করা, বা ইতিহাসকে রিপিট করা, বা ইতিহাসকে অন্ধ অনুকরণ করা, বা ট্র্যাডিশনকে, ঐতিহ্যকে অন্ধ অনুকরণ করা, এটা নয়। বরং ট্র্যাডিশন দ্বারা আরো ব্যাপক কিছু বোঝানো হচ্ছে। এবং ট্র্যাডিশন সম্পর্কে আলোচনা করতে গিয়ে টি.এস. এলিয়ট একটি বিষয় আমাদেরকে ক্লিয়ার করেছেন, যে গতানুগতিক ভাবে আমরা ট্র্যাডিশন বলতে যে কথাটা বুঝি, যে ইতিহাস বা ঐতিহ্য বা আমাদের প্রাচীন সংস্কৃতি, আসলে এলিয়ট শুধুমাত্র সেই সরাসরি আমাদের ঐতিহ্যকে, ইতিহাসকে রিপিট করা বা অনুকরণ করা বোঝায়নি, বরং তিনি এটাকে আরো বোর্ড সেন্সে বুঝিয়েছেন। তিনি একটা বিষয় আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, যে যখন কোনো বিষয়ে আলোচনা করা হবে যেটা ট্র্যাডিশনাল, তখন সে ট্র্যাডিশনাল বিষয়টি হিস্ট্রির সাথে রিলেটেড হবে। অর্থাৎ ট্র্যাডিশন নিয়ে যখন কথা বলবো তখন হিস্ট্রির একটা সেন্স থাকতে হবে, হিস্ট্রির জ্ঞান থাকতে হবে। এবং যখন হিস্ট্রি নিয়ে আলোচনা করব তখন হচ্ছে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, যেটা শুধুমাত্র হিস্ট্রি নয়,
বরং এ পারসেপশন অফ হিস্ট্রি অ্যান্ড দ্য রিয়েলিটি, অর্থাৎ বর্তমান এবং অতীতের যে একটা সামঞ্জস্য, অতীত এবং বর্তমানকে উপজীব্য করে একটা নতুন সৃষ্টিশীল চিন্তা যে হতে পারে, সেটা এখানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। লেখক এখানে বলেছেন ট্র্যাডিশন ইজ এ ম্যাটার অফ মাচ ওয়াইডার সিগনিফিকেন্স। ট্র্যাডিশনটা আরো বড় কিছু তাৎপর্যপূর্ণ অর্থে আসছে। তিনি আরো বলেছেন এই ওয়াইডার সিগনিফিকেন্স কে এক্সপ্লেইন করতে গিয়ে তিনি আবার বলেছেন যে ট্র্যাডিশন involves a perception not only pastness of the past but of its presence। এখানে আমরা যদি বাংলা সাহিত্যের সাথে একটু চিন্তা করি, যে বাংলা সাহিত্যে আমাদের বিখ্যাত একটি কবিতা রয়েছে আমার পরিচয়। আমার পরিচয় কবিতাটা কিন্তু আমাদের ইতিহাস সম্পর্কে বলা হচ্ছে, আমাদের বাঙালি জাতির সৃষ্টি সম্পর্কে বলা হচ্ছে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি এই বাংলার পথ দিয়ে হাজার বছর চলি। এই যে বাংলার ইতিহাস, বাংলায় আমি জন্মেছি, বাংলায় আমার হাজার বছরের ইতিহাস রয়েছে, সেই ইতিহাস কিন্তু এখানে লেখক উপস্থাপন করেছেন। এই ইতিহাসের একটা জ্ঞান লেখকের রয়েছে এবং এই ইতিহাসের জ্ঞান থাকার কারণেই সে ট্র্যাডিশনাল হয়েছে, এবং সেটাই আমাদেরকে বোঝানো হয়েছে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে। এখানে ইলিয়ট থেকে যদি আমরা সরাসরি কোট করি, তখন ট্র্যাডিশন সম্পর্কে ইলিয়ট বলেছেন দ্য মিনস বাই হুইচ দ্য ভাইটালিটি অফ দ্য পাস্ট এনরিচেস দ্য লাইফ অফ দ্য প্রেজেন্ট। এবং বুঝিয়েছেন যে যখন কোনো কবির আর্টিস্টের ট্র্যাডিশন সম্পর্কে জ্ঞান থাকবে, তখন শুধুমাত্র তার ইতিহাস সম্পর্কে লিখবেন না, অর্থাৎ যখন সে ট্র্যাডিশনের ক্লিয়ার কনসেপ্টটা যখন তার ভিতরে থাকবে, তখন শুধুমাত্র সে যে তার ইতিহাস লিখবে বিষয়টা তেমন নয়, বরং সমগ্র জাতির ইতিহাস লিখবে। সে একদম তার প্রাথমিক পর্যায়ে শুরু করে, এখানে বলা হচ্ছে ইউরোপিয়ান ওয়ার্ল্ড লিটারেচার, যেমন হোমার থেকে শুরু করে প্রেজেন্ট পর্যন্ত সবগুলো সম্পর্কে সে ধারণা রেখে তারপর তার লেখাটা শুরু করবেন এবং সেভাবে তিনি লিখবেন। গতানুগতিক যে ধারণা রয়েছে যে যে সফল যদি কোনো সাহিত্যকর্ম হতে হয়, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল হতে পারবে না বা অতি ট্র্যাডিশনাল হবে না, এটাকে ইলিয়ট ক্রিটিসাইজ করেছেন। এবং তিনি বলেছেন যে আমরা যদি কোনো সফল সাহিত্যকর্মকে দেখি, তাহলে আমরা দেখব যে ওই সাহিত্যকর্মে মূলত সাহিত্যিকের বা কবির পূর্বপুরুষদের যে সফল প্রচেষ্টা বা সফল যে পদক্ষেপ গুলো ছিল, সেগুলো সে বীরত্বের সাথে উপস্থাপন করেছেন। যেমন যদি আমরা ইউলিসিস সম্পর্কে বলি, ইউলিসিস একটা গ্রেট ভেঞ্চার ইউলিসিসের ছিল, এবং সেই ভেঞ্চার সম্পর্কে যখন লেখক বা কবি উপস্থাপন করেছেন, তখন কিন্তু সে একটা সফল সৃষ্টি করে গিয়েছেন সেই ইউলিসিসের মধ্য দিয়ে। এর পরের অংশে লেখক আলোচনা করেছেন ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সম্পর্কে। ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলতে আমরা যে স্বাভাবিকভাবে বুঝি যে কোনো ব্যক্তির স্বতন্ত্র দক্ষতা, অর্থাৎ ইউনিক ট্যালেন্ট। আসলে বিষয়টা ইউনিক ট্যালেন্ট হিসেবে এখানে আসেনি, বরং এখানে এসেছে যে ট্যালেন্টটা পাস্টকে, অর্থাৎ কোনো ঐতিহ্যকে, অর্থাৎ অমর কৃতিকে সফলভাবে উপস্থাপন করার যে যোগ্যতা, সেটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটা অর্জিত হবে হিস্ট্রিক্যাল সেন্সের থেকে, ট্র্যাডিশনাল সেন্সের থেকে। যখন কোনো ব্যক্তি বা কোনো সাহিত্যিক ট্র্যাডিশনের উপরে ক্লিয়ার কনসেপ্ট থাকবে, তখন তার ভিতরে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটা গ্রো করবে। ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের সম্পর্কে ক্লিয়ার করতে গিয়ে আমরা যদি আপনাদেরকে একটু বাংলা সাহিত্যের উদাহরণ দেই, যে রাজু ভাস্কর্যের কথা যদি আমরা বলি, যে রাজু ভাস্কর্য একটা ইতিহাসের অংশ, কিন্তু এটা কি শুধু ইতিহাসের অংশ, নাকি বর্তমানকেও এই রাজু ভাস্কর্য প্রভাবিত করে? যেমন ধরেন আমাদের যে কোনো আন্দোলন, যদি কোনো ব্যক্তি নির্যাতিত হয় বা যে কোনো মুভমেন্ট, কিন্তু রাজু ভাস্কর্যের থেকেই শুরু হয় অনেক ক্ষেত্রে। বা আমরা যদি শহীদ মিনারের কথা বলি বা আমাদের স্মৃতিসৌধের কথা বলি, দেখা যাবে যে কোনো ব্যক্তি যদি নির্যাতিত হয়, যে কোনো জাতির যে আন্দোলনটা বা যে কোনো জাতি যখন নিগৃহীত নির্যাতিত হয়, তখন কিন্তু ওই ইতিহাসের দ্বারা প্রভাবিত হয়। আমরা স্বাধীনতার দ্বারা প্রভাবিত হই, এবং কোনো ব্যক্তি নিগলেক্টেড হলে, নির্যাতিত হলে, তখন কিন্তু তার স্পিচের রাইট চাওয়ার জন্য অনেক সময় গিয়ে রাজু ভাস্কর্যের সামনে আমরা দাঁড়াই। এই যে রাজু ভাস্কর্য এখনো আমাদেরকে প্রেরণা দেয়, এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের ফল, যেটাকে বলা হচ্ছে নট অনলি দ্য পাস্টনেস অফ দ্য পাস্ট বাট অফ ইটস প্রেজেন্স। যে এটা শুধুমাত্র অতীত নয়, বরং এই অতীতটা এখনো পর্যন্ত আমাদেরকে প্রভাবিত করছে। যেমন আমরা যদি বলি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ কি 7ই মার্চ শেষ হয়ে গেছে? না, আসলে 7ই মার্চের ভাষণ এখনো আমাদেরকে অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে। এই বিষয়টাই এখানে উপস্থাপন করা হয়েছে, যে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট যদি কোনো আর্টিস্টের ভিতরে বা কোনো পোয়েটের ভিতরে থাকে, তাহলে সেখানে একটি সফল সাহিত্যকর্মের সৃষ্টি হবে। এখন ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এবং ট্র্যাডিশনের ধারণা বা ট্র্যাডিশনের উপরে নলেজ, এই দুইটা বিষয়ের সামঞ্জস্য যখন হবে, তখন
কোন সৃষ্টি হবে সফল সৃষ্টি। এই সফল সৃষ্টি যে হবে সেটাকে বর্ণনা করার জন্য এখানে একটু অ্যানালজিক্যালি বর্ণনা করা হয়েছে একটা সায়েন্টিফিক ক্যালকুলেশন। টি.এস. এলিয়ট এখানে বলেছেন যে কোনো অক্সিজেন এবং সালফার ডাইঅক্সাইড যদি প্লাটিনাম বা ফিলামেন্টের উপস্থিতিতে মিশ্রণ করা হয় তাহলে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। কিন্তু সালফিউরিক অ্যাসিডে কিন্তু কোনো ধরনের প্লাটিনাম বা ফিলামেন্টের কোনো ট্রেস থাকে না। তেমনি ভাবে যদি ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট কোনো সাহিত্যিকের মনে এই দুইটা বিষয়ের মিশ্রণ ঘটে তাহলে সেখানে যে নতুন সৃষ্টিটা হবে সেটি হবে একটি সফল সৃষ্টি এবং সেখানে সাহিত্যিকের পার্সোনাল এলিমেন্ট গুলো থাকবে না। এখানে মূলত ইমপার্সোনালাইজেশন বা ডিপার্সোনালাইজেশনের থিওরিটা টি.এস. এলিয়ট উপস্থাপন করেছেন। টি.এস. এলিয়ট এখানে দেখিয়েছেন যে ডিপার্সোনালাইজেশনের যে থিওরি সেখানে পোয়েটের পার্সোনাল কোন থিওরিটাকে উপস্থাপন করা হবে না। পোয়েটের পার্সোনাল ইমোশন, পার্সোনাল ফিলিং বা পার্সোনাল সরো এগুলো কোনো সে উপস্থাপন করবে না। আপনারা প্রশ্ন করতে পারেন যে অনেক অতীতের সাহিত্যকর্ম রয়েছে যেগুলোর ভিতরে পার্সোনাল এলিমেন্ট গুলো ইনক্লুড করা হয়েছে। যেমন আপনারা যদি প্রশ্ন করেন যে নো সেকেন্ড ট্রয় ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু তার বিলাভড মডগনকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কিন্তু আমরা যদি একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পারি যে নো সেকেন্ড ট্রয়ে মডগনকে উপস্থাপন করা হয়েছে কিন্তু আসলে কিন্তু মডগনকে পার্সোনালি উপস্থাপন করা হয়নি। মডগনকে একটা ইউনিভার্সাল ক্যারেক্টারে রূপান্তরিত করা হয়েছে। যখন কোনো অর্ডিনারি এলিমেন্টকে ইউনিভার্সাল এলিমেন্টে রূপান্তরিত করা হয় তখন সেটা পার্সোনাল থাকে না। তেমনি ভাবে এখানে ডিপার্সোনালাইজেশনের থিওরিটাকে উপস্থাপন করা হয়েছে। ডিপার্সোনালাইজেশনের থিওরি উপস্থাপন করতে গিয়ে উইলিয়াম ওরসথের পোয়েট্রি এর যে ডেফিনিশন রয়েছে সেই ডেফিনিশনটাকে ক্রিটিসাইজ করেছেন। ওরসথ তার বিখ্যাত এ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, এই লিরিক্যাল ব্যালাডে তার পোয়েট্রি এর থিওরি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ powerful feelings. It takes its origin from emotion recollected in tranquility. যে এই যে রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি এই বিষয়টাকে সমালোচনা করা হয়েছে টি.এস. এলিয়টের ট্র্যাডিশন এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মধ্যে দিয়ে। এই যে ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি এই বিষয়টাকে টি.এস. এলিয়ট সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে এটা একটা ইনএক্সাক্ট থিওরি এবং এটাকে একজ্যাক্ট থিওরি বলা যাচ্ছে না। কারণ হচ্ছে যখন কোনো কবি তাকে যখন সচেতন থাকতে হবে তখন যদি সে আনকনসিয়াস থাকে এবং তাকে যখন অচেতন থাকতে হবে তখন যদি সে সচেতন থাকে তাহলে আসলে সে সফল সাহিত্যকর্ম সৃষ্টি করতে পারবেন না। ইলিয়টের মতে এটি একটি ব্যাড পোয়েটের ক্রাইটেরিয়া। তিনি বলেছেন পোয়েটিক ক্রিয়েশন নাইদার ইমোশন নট ট্রাঙ্কুইলিটি ইন ইটস প্রপার সেন্স। মূলত এটাকে আমরা যদি একটু অন্যভাবে বিশ্লেষণ করি যে যখন কোনো কবি কোনো কবিতা লিখবেন তখন তার কাছে একটি থিম থাকবে। সেই থিমটা হতে পারে পেইন, প্লেজার, লাভ এটসেট্রা। এরপর তার থাকবে একটি ঐতিহাসিক বা ঐতিহ্যগত একটা জ্ঞান থাকতে হবে, যেমন হচ্ছে তার কাব্যিক জ্ঞান থাকতে হবে, তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এই ইতিহাস ঐতিহ্যের ধারণা এবং তার ফিলিং, পেইন, প্লেজার এগুলো যখন কাব্যিক মনে একত্রিত হবে তখন একটি সফল কাব্য তৈরি হবে এবং এই সফল কাব্যে কবি তার নিজের পার্সোনাল ইমোশনকে এক্সপ্রেস করবে না, অর্থাৎ এখানে ডিপার্সোনালাইজ করা হবে। এবং ইলিয়ট বলেছেন যত পারফেক্টলি কবি ডিপার্সোনালাইজড হতে পারবে তত পারফেক্ট সাহিত্যকর্ম সৃষ্টি হবে। ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের জন্য যে হিস্ট্রির সেন্স থাকতে হবে। এখন আমরা মনে করতে পারি যে তাহলে তাকে অনেক বেশি জানতে হবে বা অকল্পনীয় বা ব্যাপক পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। এখানে ইলিয়টের এই কনসেপ্টের বিরুদ্ধে একটা প্রশ্ন তাহলে তোলা যেতে পারে যে তাহলে কি সফল সাহিত্যকর্ম সৃষ্টির জন্য তাকে রিডিকিউলাসলি পাণ্ডিত্য অর্জন করতে হবে, অর্থাৎ একদম চরম পাণ্ডিত্য অর্জন করেই কি সফল সাহিত্যকর্ম সৃষ্টি করতে হবে? কিন্তু ইলিয়ট বলেছেন না, আসলে ইতিহাসের প্রতি সচেতন থাকা, যদি কোনো সাহিত্যিক ইতিহাস সচেতন হয় তাহলে তাকে অনেক ব্যাপক পরিমাণে ইতিহাস জানার বিষয় এখানে নেই। এবং এই ইতিহাস সচেতনতা বা লেখকের মধ্যে প্রজ্ঞাটা তখনই আসবে যখন কবি ডিপার্সোনালাইজড হবেন, অর্থাৎ যত কবি তার সাহিত্যের কর্ম থেকে ডিপার্সোনালাইজড হবেন তার সাহিত্য কর্মটা তত পারফেক্ট হবে। বন্ধুরা, এই ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই এসেটি তিনটা অংশে আলোচিত হয়েছে। প্রথম অংশে আলোচনা করা হয়েছে কনসেপ্ট অফ ট্র্যাডিশন, দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে থিওরি অফ ইম্পার্সোনালিটি অফ পোয়েট্রি এবং তৃতীয় অংশে এই দুইটি বিষয়ের সমন্বয়ে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট
এটি একটি ক্রিটিসিজম। ক্রিটিসিজম কয়েক ধরনের হতে পারে: মিমেটিক ক্রিটিসিজম, প্রাগমেটিক ক্রিটিসিজম, এক্সপ্রেসিভ ক্রিটিসিজম এবং অবজেক্টিভ ক্রিটিসিজম। আমাদের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই এসএটি একটি অবজেক্টিভ ক্রিটিসিজম। এই ক্রিটিসিজমের অবজেক্ট হচ্ছে লিটারেচার, এবং এই ক্রিটিসিজম যেহেতু লিটারেচার বিষয়ে আলোচনা করা হয়েছে, এখানে ইলিয়ট একটা বিষয়কে প্রাধান্য দিয়েছেন যে যখন কোন সাহিত্যকে ক্রিটিসাইজ করা হবে, তখন যে ব্যক্তি লিখেছেন ব্যক্তি বা কবিকে ক্রিটিসাইজ না করে বরং শুধুমাত্র সাহিত্যকেই সমালোচনা করা হবে। এবং তিনি এখানে একটা বিষয় বলেছেন যে কোন সাহিত্যকে সমালোচনা করা ব্রেদিং যেরকম গুরুত্বপূর্ণ, সাহিত্যের সমালোচনাটাও শ্বাস প্রশ্বাসের মতোই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাহিত্যের সমালোচনা না হলে সেই সাহিত্যের প্রাণ থাকে না। টি.এস. ইলিয়টের এই আলোচনাটিকে সমালোচকরা বলছেন যে এটি একটি কমপ্লিকেটেড আলোচনা। এটি কমপ্লিকেটেড হওয়ার পেছনে তারা যে যুক্তিগুলো বলেছেন যে টি.এস. ইলিয়টের ভাষা অনেক কঠিন, যেহেতু সে অনেক জটিলতম কয়েকটি টার্ম নিয়ে, যেমন ট্র্যাডিশন এর সূক্ষ্ম বিশ্লেষণ, ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন, এবং তিনি তার কথাগুলোকেও খুব জটিল ভাবে উপস্থাপন করেছেন, যার খণ্ডন বলা যেতে পারে যে যদিও তার ভাষাগত জটিলতা রয়েছে, কিন্তু তার শব্দগুলোকে তিনি বিস্তৃত ভাবে আলোচনা করেছেন। অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এই বিষয়টিকে আমরা চেষ্টা করেছি আপনাদের উপভোগ্য করে উপস্থাপন করতে। আশা করি আমাদের পূর্ণ আলোচনাটি আপনারা উপভোগ করেছেন। এরপরেও যদি আপনারা ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সম্পর্কিত কোনো প্রশ্ন আমাদের করতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমরা চেষ্টা করব। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আছে, আর সেই শরবত ও জুস যদি সুন্দর একটা জায়গায় প্রেজেন্ট না করি তবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ আইমা জাকেতিয়ান। আজকে আলোচনা করব টি.এস. এলিয়টের ফেমাস এসে ট্রেডিশন এন্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট নিয়ে। এটা হচ্ছে একটা লিটারারি ক্রিটিসিজম, এবং এটি ফার্স্ট পাবলিশ করা হয় 1909 এ একটি পিরিয়ডিক্যাল ম্যাগাজিন যার নাম হচ্ছে দ্য ইগোইস্ট। এবং পরবর্তীতে 1920-তে টি.এস. এলিয়টের বুক অফ ক্রিটিসিজম, যেটা নাম হচ্ছে দ্য স্যাক্রেড উড, এটা পুনরায় অ্যাড করা হয়, মানে এটাতে ইনক্লুড করা হয়েছিল। প্রথমত ম্যাগাজিনে পাবলিশ করা হয়। টি.এস. এলিয়টকে মোটামুটি আমরা কিন্তু পোয়েট হিসেবে জানি, তার কন্ট্রিবিউশনটা পোয়েট্রিতে অনেক বেশি ছিল, কিন্তু লিটারারি ক্রিটিসিজমে তার অবদানও কম ছিল না। তার এই ডুয়াল রোলের কারণে স্যার ফিলিপ সিডনি এবং স্যামুয়েল টেলর কলরিন্সের সাথে তাকে কম্পেয়ার করা হয়, কারণ তারাও টি.এস. এলিয়টের মতো ছিলেন, দুই জায়গায় তাদের কন্ট্রিবিউশন ছিল। ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট টি.এস. এলিয়টের খুবই ওয়েল নোন একটা ওয়ার্ক ছিল, এবং এটার মধ্য দিয়ে কিন্তু তিনি লিটারারি ক্রিটিসিজমের অনেক গ্রেট ইনফ্লুয়েন্সও রেখেছেন। এখানে মূলত তিনি পোয়েট এবং লিটারারি ট্রেডিশনের মধ্যে রিলেশনটা দেখাতে চেয়েছেন। এছাড়া তিনি কি করেছেন, এই এসের মধ্য দিয়ে লিটারারি ক্রিটিসিজমের অথবা আমরা বলতে পারি রোমান্টিক পোয়েটদের যে ধারণা ছিল যে পোয়েট্রি ইজ অ্যান এক্সপ্রেশন অফ দ্য পার্সোনালিটি অফ দ্য পোয়েট, এই যে ধারণা ছিল তাদের, এটাকে অ্যাটাক করতে চেয়েছেন। রোমান্টিক পোয়েটরা বলতো কি, পোয়েটের যে পার্সোনালিটি রয়েছে সেটার বহিঃপ্রকাশ পায় পোয়েমের মধ্যে দিয়ে, কিন্তু আমাদের রাইটার টি.এস. এলিয়ট এই জিনিসটাকে বিশ্বাস করতে রাজি হন না, এবং তিনি বিভিন্নভাবে যৌক্তিকতা দেখানোর চেষ্টা করেন তার কথায়, এবং তিনি আমাদেরকে ট্রেডিশনের সাথে একজন পোয়েটের যে রিলেশনটা, ওই জিনিসটা দেখানোর চেষ্টা করেন। এখন ট্রেডিশন জিনিসটা কি? ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্যকে বোঝানো হয়, আর এখানে ট্রেডিশন বলতে বোঝানো হয়েছে আগেকার পোয়েটদের ওয়ার্ক গুলাকে বোঝানো হয় ট্রেডিশন হিসেবে। এবং তিনি বিভিন্নভাবে এটার যে আসলে এটা কতটা ইম্পর্টেন্ট একজন পোয়েটের জন্য, বর্তমান সময়ের পোয়েটের জন্য, ওইটা বোঝানোর চেষ্টা করেছেন। এবং তাই তিনি দেখা যাচ্ছে কি তার এই অ্যাসেটাকে 3টে পার্টে বিভক্ত করেছেন, বিভিন্নভাবে বোঝানোর জন্য, যৌক্তিকতা দেখানোর জন্য। ফার্স্ট পার্টে তিনি মূলত কনসেপ্ট অফ ট্রেডিশন নিয়ে বলেছেন, মানে আসলে ট্রেডিশনের কনসেপ্টটা কি। সেকেন্ড পার্টে গিয়ে তিনি তার একটা থিওরি দিয়েছেন, যে থিওরিটার নাম হচ্ছে থিওরি অফ ডিপার্সোনালাইজেশন অ্যান্ড পোয়েট্রি, মানে কিভাবে পোয়েট্রিটা একটা ব্যক্তিকে ডিপার্সোনালাইজ করে, কিংবা আমরা বলতে পারি টি.এস. এলিয়ট বলেন পোয়েমের মধ্যে পোয়েটের পার্সোনাল অ্যাটিটিউড প্রকাশ পাবে না। এবং শেষে গিয়ে তিনি একটা কনক্লুশন দিয়েছেন যে একটা পোয়েটের ট্রেডিশন সম্পর্কে কেমন ধারণা থাকতে হবে, এবং কিভাবে একটা পোয়েম
ইম্পার্সোনালাইজ করা যাবে এই জিনিসটা সম্পর্কে তিনি তার ধারণা দিয়েছেন লাস্ট পার্টে গিয়ে। ফার্স্ট পার্টে কিছু জিনিস আমরা দেখতে পাবো। তিনি এখানে ট্রেডিশনের ইম্পর্টেন্স, ভ্যালু, ফাংশন এবং কিভাবে আপনি ট্রেডিশনটাকে অর্জন করবেন এই জিনিসগুলো সম্পর্কে বলেছে। মানে আগেকার রাইটারদের ওয়ার্ক গুলা কি ছিল এবং ওয়ার্ক গুলার আপনার বর্তমান জীবনে কি কাজে আসবে। আপনার বলতে এখানে আমি পোয়েটদের কথা বলছি, আমাদের কাজে তো কিছুই আসবে না। এবং কিভাবে এই জিনিসগুলোকে আমরা অর্জন করতে পারি ওই জিনিসটার কথা বলেন। এবং সেকেন্ড পার্টে তিনি যে থিওরিটার কথা বলেছেন ডিপার্সোনালাইজেশন, এটাকে বোঝানোর জন্য তিনি কিছু প্রসেসের মধ্য দিয়ে গিয়েছেন। প্রথমে তিনি পয়েটিক প্রসেস বলেছেন, মানে একটা পোয়েম কেমন হওয়া উচিত। এরপর তিনি অ্যানালজি অফ ক্যাটালিস্ট নামক একটা থিওরির কথা বলেন। এরপর ইমোশনস এবং ফিলিংস এর কথা বলেন পয়েটের। এরপর শেষ পর্যন্ত গিয়ে সবকিছু বোঝানোর পর তিনি বুঝেন যে কিভাবে একজন পয়েট তার নিজের পার্সোনালিটিটাকে ডিপার্সোনালাইজেশনে নিয়ে যাবে। তাহলে শুরু করি। যখন টি.এস. এলিয়ট এই লেখাটা লিখছিলেন তখন ট্রেডিশন জিনিসটাকে খুব একটা ফেভারেবল হিসেবে চিন্তা করা হতো না। ইংলিশ পোয়েটরা ট্রেডিশনটাকে ক্রিটিসাইজ বলে মনে করতো এবং তারা কোনো প্রকার ক্রিটিসাইজিং জিনিস তাদের লেখার মধ্যে রাখতে চাইতো না। তাই ট্রেডিশনটাকে অনেক বেশি ইগনোর করা হচ্ছিল। কিন্তু ফ্রেঞ্চ রাইটাররা এই জিনিসটা করতো না। তারা কি করতো, আগেকার যেসব রাইটার রয়েছে মানে ক্রিটিসিজমে, সমালোচনায় অনেক বেশি প্রাধান্য দিত। আমাদের ইংলিশ পোয়েটরা সেই জিনিসটা করতো না এবং ফ্রেঞ্চ রাইটারদের এই গুণের কারণে টি.এস. এলিয়ট তাদের প্রশংসাও করেছেন। এখন তিনি বলছেন যে ইংলিশ পোয়েটরা যখন কোনো পোয়েম লিখতো তখন দেখা যেত কি পোয়েমের শুধুমাত্র ইউনিকনেসটারই প্রশংসা করা হতো। কিভাবে সেই পোয়েটটা তার কন্টেম্পোরারি বলেন কিংবা তার ট্রেডিশনাল পোয়েট বা তার অ্যানচেস্টর যেসব পোয়েট রয়েছে তাদের থেকে কিভাবে ডিফারেন্ট লিখেছে ওই জিনিসটা খোঁজা হতো। এবং তারা কি করতো, সেই জিনিসগুলোকে সেপারেট করতো যাতে করে তারা জিনিসগুলোকে এনজয় করতে পারে। এবং ট্রেডিশনাল জিনিসগুলোর কোনো পাত্তাই দিত না এবং তাদের ট্রেডিশনাল জিনিসগুলো তাদের লেখার মধ্যে আনাটাকেও ক্রিটিসাইজিং মনে করতো। এখন টি.এস. এলিয়ট বলছে তারা আসলে ট্রেডিশনের যে ইম্পর্টেন্স রয়েছে ওই জিনিসটা বুঝতে তারা কি করেছে, ফেল হয়েছে। তারা আসলে বুঝতে পারছে না ট্রেডিশনটা কতটা ইম্পর্টেন্ট। যদি কোনো পোয়েট তার লেখার মধ্যে ট্রেডিশনটাকে প্রকাশ করে, ফুটিয়ে তুলে, তাহলে তার কাজটা আরো বেশি কি হবে, সুন্দর করে সে ফুটিয়ে তুলতে পারবে, তার কাজটা আরো বেস্ট করে তুলতে পারবে ট্রেডিশনের মধ্য দিয়ে। এবং ট্রেডিশন তিনি এটা বলছেন না যে আপনি জাস্ট ব্লাইন্ডলি ট্রেডিশনটাকে ফলো করবেন। এখানে তিনি ট্রেডিশনটাকে ফলো করার মানে বোঝাতে চেয়েছেন আপনি ট্রেডিশনের যে টেকনিক্স রয়েছে বা আগেকার পোয়েটরা যে টেকনিক গুলো ইউজ করেছে, যে মেথড গুলো ব্যবহার করেছে, আপনি সেই মেথড গুলো কিভাবে সাকসেসফুলি আপনার পোয়েমের মধ্যে ইউজ করবেন সেটার কথা বলা হচ্ছে। কিন্তু আপনি জাস্ট কপি করতে পারবেন না, তাহলে দেখা যাবে সবার লেখা একই হয়ে যাবে। তো তিনি বলছেন যে আসলে ট্রেডিশনের ইম্পর্টেন্সটা অনেক বেশি। কেউ যদি বায়াসড না হয়ে জিনিসগুলোকে একটু জাজ করে তখন সে দেখবে কোনো পোয়েট যদি নিজে নিজেই কোনো কিছু লিখতে চেষ্টা করে তাহলে তার লেখার মধ্যে বেস্ট জিনিসটা আসবে না, মানুষের জিনিসটাকে এনজয় করবে না। কিন্তু সে যদি তার অ্যানচেস্টরস কিংবা ডেপ পোয়েটসদের জিনিসগুলাকে সুন্দর করে তার লেখার মধ্য দিয়ে ফুটে তোলে এবং তার লেখার মধ্যে অ্যানচেস্টরসদের ওয়ার্ক গুলাকে তুলে ধরতে পারে, তাহলে তার কাজটা কি হবে, বেস্ট হবে এবং সে তার মনোভাবটাও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে। মানে তিনি ট্রেডিশনাল ইম্পর্টেন্সটা বোঝানোর চেষ্টা করছেন যে আসলে ট্রেডিশনটা কতটা ইম্পর্টেন্ট। এখন তিনি বারবার কিন্তু এই জিনিসটা আমাদেরকে বলবেন যে ট্রেডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট কখনো সেপারেট জিনিস না, বরং এগুলো ইনসেপারেবল জিনিস। এবং ট্রেডিশনটা একটা ব্যক্তিকে ডেভেলপ করতে, তার নলেজটা ইনক্রিজ করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আপনি ট্রেডিশন ছাড়া কখনোই চলতে পারবেন না, একটা পোয়েট কখনো সাকসেসফুল পোয়েট হতে পারবে না। তার কারণ হচ্ছে ট্রেডিশনের যে বর্ডারটা রয়েছে সেটা অনেক বেশি ওয়াইড এবং এর বিস্তার অনেক বেশি। এটা শুধুমাত্র দেখা যায় কি আপনাকে আগেকার নলেজ দিবে তা না, কারণ ট্রেডিশন সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হতে থাকে। এটা বিস্তারটা আরো বাড়তে থাকে, এটা শার্প হতে থাকে, গ্রেট থেকে গ্রেট হতে থাকে। তার মানে আপনাকে শুধু পুরোনো জিনিস জানাবে তা কিন্তু না, এটাই বোঝানো হচ্ছে। এরপর তিনি বলছেন যে একটা রাইটার ধরেন কোনোভাবে ট্রেডিশনটাকে কিভাবে অর্জন করবে এ সম্পর্কে তিনি বলেন। ট্রেডিশনটাকে অর্জন করার জন্য একটা রাইটারকে কি করতে হবে, হোমার থেকে শুরু করে তার কন্টেম্পোরারি রাইটার যারা রয়েছে সবাইকে স্টাডি করতে হবে। তা না হলে কিন্তু লসটা ওই পোয়েটের হবে। যেমন ধরেন একটা পোয়েট কি করলো, একটা কবিতা লিখলো, কিন্তু দেখা গেল কি আগের কোনো রাইটার সেটা নিয়ে অলরেডি লিখে ফেলেছে কিংবা তার কন্টেম্পোরারি কোনো রাইটার সেটা নিয়ে অলরেডি কি করেছে, তার ওয়ার্ক রয়েছে।
এতে করে আপনার ওয়ার্কটা বৃথা চলে যাবে। তাই বলছে এটাতে আপনার নিজেরই লাভ হবে। তাই হোমওয়ার্ক থেকে শুরু করে তার নিজের সময় পর্যন্ত যতগুলো ওয়ার্ক হয়েছে সবগুলো নিয়ে সে কি করবে, আলোচনা করবে, সেগুলো নিয়ে স্টাডি করবে। এতে করে লাভটা তার নিজেরই হবে। ঈদের খুশিকে আরো বাড়িয়ে দিতে যমুনা ইলেকট্রনিক্স আবারও নিয়ে এলো ঈদের ডাবল খুশি অফার সিজন 3। যমুনার ফ্রিজ, টিভি, তিনি কিন্তু বারবার বলছেন যে ট্রেডিশন এবং পার্সনের মধ্যে কোনো ডিফারেন্স নেই, তারা খুবই ইনসেপারেবল একটা জিনিস। এবং ট্রেডিশনটাকে ইউজ করে একটা পয়েন্ট নিজের ওয়ার্কের ভ্যালুটা বুঝতে পারবে, সে নিজের ওয়ার্কটাকে কম্পেয়ার করতে পারবে যে আসলে তার বর্তমান অবস্থাটা কতটুকু, তার স্ট্যান্ডার্ডটা কতটুকু। এখন রাইটার বলছেন যে মানে এতক্ষণ তো ইম্পর্টেন্সটা বোঝাচ্ছেন যে আসলে ট্রেডিশনের ইম্পর্টেন্সটা কতটুকু। এখন তিনি বলছেন যে ট্রেডিশনের ফাংশনটা কি, ট্রেডিশন কি কাজ করে একটা পোয়েটের পোয়েট্রিতে। যখন কোনো আর্টিস্ট বা পোয়েট নিজের কাজকে জাজ করতে যাবে তখন সে ইজিলি কি করতে পারে, ট্রেডিশনাল ওয়ার্ক গুলাকে দেখতে পারে। দেখার মধ্য দিয়ে সে নিজের কাজকে সে ট্রেডিশনাল যে রাইটার রয়েছে তার কাজের মধ্যে কম্পেয়ার করবে। তখন সে বুঝতে পারবে আসলে তার লেখায় প্রবলেমস কোথায় ছিল, তার লেখাটা আসলে ঠিকভাবে এনজয় করা হবে কিনা বা মানুষ সেই জিনিসটাকে একসেপ্ট করবে কিনা, এই জিনিসটা সে বুঝতে পারবে। টি.এস. এলিয়ট বলছেন ট্রেডিশন হচ্ছে ডাইনামিক ওয়ান। ট্রেডিশন কোনো ফিক্সড এবং স্ট্যাটিক কোনো কিছু না, এটা কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে, এটা গ্রো হতে থাকে। একটা রাইটার শুধুমাত্র ট্রেডিশন পড়ে যে পাস্ট সম্পর্কে জানবে তা কিন্তু না, সে প্রেজেন্টের অনেক গাইডলাইনও পাবে এবং নিজের ওয়ার্ককে সুন্দর করে মডিফাইও করতে পারবে সে ট্রেডিশনটা জানার মধ্য দিয়ে। এখন পোয়েট বলছেন যে একটা রাইটার কখনো ট্রেডিশনটাকে নিজের ওয়ার্ক গুড নাকি ব্যাড এটা ঠিক করার জন্য করবে না, বরং সে কি করতে পারবে, ট্রেডিশনটা জানার মধ্য দিয়ে সে নিজের যে নতুন ওয়ার্ক করছে অথবা আর্টের যে নিউ নিউ ওয়ার্ক হচ্ছে সেটার নতুন নতুন ব্যাপারগুলো সে জানতে পারবে। আসলে আগেকার সময় কেমন ছিল, এখন নতুন ওয়ার্ক গুলো কেমন হচ্ছে, নতুনত্ব কি আসছে, এই জিনিসগুলো সে জানতে পারবে। নিজের ওয়ার্কটাকেও কম্পেয়ার করতে পারবে এবং তার লেখায় কি কমতি ছিল এই জিনিসটা সে বুঝতে পারবে। এটা তিনি বুঝাচ্ছেন আর কি আসলে ট্রেডিশনের ফাংশনটা কি, কম্পেয়ার করার ক্ষেত্রে ট্রেডিশনটাকে ইউজ করা যেতে পারে। এবং এছাড়া তিনি বলছেন কি ট্রেডিশনের মধ্যে দিয়ে একজন রাইটার তার নিজের লেখার কিন্তু ম্যাটেরিয়ালটা খুঁজে পেতে পারে। যেমন ধরেন কোন একটা রাইটার একটা টপিকে লিখতে চাচ্ছে এবং আগেকার সময়ের রাইটার সেটা নিয়ে অলরেডি লিখে ফেলেছেন, তো তিনি কি করতে পারেন, সেটা থেকে আইডিয়া নিতে পারেন এবং বর্তমান যুগের সাথে সেই জিনিসটাকে ম্যাচ রেখে নতুন করে সেই জিনিসটাকে লিখতে পারেন, মানে যুগোপযোগী করে। অনেকটা আমরা বলতে পারি রিমেক ফিল্ম যেগুলো হচ্ছে ওই টাইপের মতো। অক্ষয় কুমার যেমন করছে বর্তমান সময়ে, আগেকার সিনেমাগুলোকে এখনকার সময়ে করে বিভিন্নভাবে স্ট্যান্ডার্ডে তুলে না ফিল্ম করছে। পোয়েট এখানে ওই জিনিসটার কথা বলছে যে চাইলে কি করতে পারে, অনেক আইডিয়াস পেতে পারে এবং যুগোপযোগী করে সে লেখাগুলোকে তুলে ধরতে পারে। এরপর রাইটার গিয়ে আমাদেরকে বলছেন যে কি একটা মানুষের পক্ষে কিন্তু সবকিছু পড়ে ফেলা একসাথে সম্ভব না, মানুষ কিন্তু এতটাই কাবিল। তো এখন তিনি বলছেন কি এক একজনের ক্যাপাসিটিও কিন্তু এক এক রকম, আর মানুষ যে সব বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে এমনও সক্ষমতা মানুষের মধ্যে এখনো আসেনি, কারণ অলরেডি অনেক ওয়ার্ক হয়ে গিয়েছে। তাই পয়েন্ট বলছেন আপনি কি করবেন, যেটুকু আপনার ক্যাপাসিটি রয়েছে ওইটুকুর মধ্যেই আপনি আপনার নলেজটা অর্জন করবেন। আর যে ফিল্ডে কাজ করছেন অবশ্যই সেই ফিল্ডের জ্ঞানটা নিয়ে নেবেন, এটাও বলছে। এরপর পয়েন্ট বলছে শুধুমাত্র যে ভালো রাইটারদেরকে পড়বেন তা কিন্তু না, খারাপ ভালো সবাইকেই পড়বেন। কারণ যার বুকিশ নলেজ রয়েছে তার মানে এই না যে সে ভালো পোয়েট হতে পারবে, আবার যে অনেক বেশি উইক বা যার পড়াশোনা অত বেশি ছিল না তার মানে এই না যে তার নলেজ খুব কম। মানুষ দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে অনেক নলেজ অর্জন করতে পারে, রিয়েল নলেজ গুলো অর্জন করতে পারে। তো আপনি কি করবেন, যতটুকু আপনার সাধ্য রয়েছে সেটার মধ্যে আপনি জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। শুধুমাত্র যে বই পড়ে জ্ঞান অর্জন করবেন বা সবাইকে পড়ে ফেলবেন একসাথে এরকম কখনো সম্ভব নয়, আপনার ধারণ ক্ষমতা অনুযায়ী আপনি পড়বেন। এখন তিনি শেক্সপিয়ারের উদাহরণ দিচ্ছেন। আমরা সবাই জানি শেক্সপিয়ার কিন্তু হাইলি এডুকেটেড ছিলেন না এবং তিনি যে লিখতেন লেখাটা কিন্তু তার যে একদম প্যাশন ছিল এমনও না, তিনি শুধুমাত্র নিজে টিকে থাকার জন্য ইনকামের জন্য এরকম অনেকটা বিজনেস ছিল লেখাটা তার। তো তার বেস তো খুবই উইক ছিল, তাই তিনি কি করলেন, প্লুটার্স নামক একজন রাইটার রয়েছে তার একটা বই থেকে তিনি রোমান হিস্ট্রি সম্পর্কে সবকিছু জ্ঞান অর্জন করেছিলেন। সে বইয়ের মধ্যে এত বেশি ইনফরমেশন ছিল যে ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে কিন্তু এত ইনফরমেশন পাওয়া যায় না।
এতে করে শেক্সপিয়ার কি হচ্ছে, তিনি আগেকার রাইটারদের সব নলেজই মোটামুটি অর্জন করে ফেলতে পেরেছিলেন এবং যার ফলে তিনি একজনকে বেস্ট রাইটার হিসেবে পরবর্তীতে প্রমাণ হন। তো এখানে তিনি পোয়েট মূলত বোঝাতে চাচ্ছেন যে আপনাকে কি করতে হবে, পাস্টের পোয়েটদের সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে, তারপরে আপনি কি করবেন, সামনের দিকে এগিয়ে যাবেন। এতে করে আপনার লেখায় অনেক বেশি কি আসবে, বা আপনার যে পোয়েটিক ক্রিয়েশনটা সেটা বেস্ট হবে, আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, আপনার লেখাটা অনেক বেস্ট হবে। আর আপনি যদি ট্রেডিশনটাকে সুন্দর করে আপনার লেখায় তুলে ধরতে পারেন, তাহলে আপনার পোয়েমটার সার্থকতা আসবে এবং অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হবে। এখানে তার ফার্স্ট পার্টটা শেষ হয়ে যায়। মানে ওভারঅল ট্রেডিশনের ইম্পর্টেন্সটা কতটুকু সেটা বোঝানোর জন্য তিনি এত কথা বললেন। ট্রেডিশনটাকে আপনার লিখে দেখাবেন, তারপর হচ্ছে যে ট্রেডিশনটা কতটা ইমর্টাল একটা জিনিস ছিল, বা তাদের ট্রেডিশনাল পোয়েটরা, আগেকার পোয়েটরা আসলে কতটা গ্রেট ছিল, এই জিনিসগুলো আপনি আপনার লেখায় দেখাবেন এবং নিজের লেখাটাকে ইমপ্রুভ করতে ইউজ করবেন। এখন তিনি তার থিওরিতে চলে আসছেন, ডিপার্সোনালাইজেশন। এই ব্যাপারটা কিরকম, পোয়েটটা এতক্ষণ বলছে যে আপনি সারা জীবন ট্রেডিশন অর্জন করবেন, কিভাবে আগেকার পোয়েটদেরকে পড়বেন, এসব কিছু বলে যাচ্ছেন। এখন তিনি বলছেন যে একজন পোয়েট পোয়েম লেখার সময় তার পার্সোনাল জয়েস, সরোস এসব কিছু সে ভুলে যাবে, শুধুমাত্র ট্রেডিশনের মধ্যে ডুবে যাবে, তারপরে সে একজন সার্থক বা সার্থক পোয়েম লিখতে পারবে। আসসালামু আলাইকুম। আমাদের যে এই যে অ্যালুমিনিয়াম ল্যাম্পটা সরাসরি কলের নিচে ধরবে, ওরা কিন্তু খুব সহজে রিভার স্পিড নিজের ইমোশনস, নিজের পার্সোনাল যা কিছু রয়েছে সবকিছু কি করতে হবে, পোয়েমের মধ্যে দেখানো যাবে না, ইমোশনস গুলাকে দূরে রাখতে হবে। হি মাস্ট বি অ্যাজ ইম্পার্সোনাল অ্যান্ড অবজেক্টিভ অ্যাজ এ সায়েন্টিস্ট, তাকে অনেকটা কি ইম্পার্সোনাল হয়ে যেতে হবে পোয়েম লেখার সময় সায়েন্টিস্টের মতো। এবং তার পার্সোনালিটি কখনো তার পোয়েমের মধ্যে আসতে পারবে না, এবং তার পার্সোনালিটি কিন্তু তার ওয়ার্কের জন্য ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট থিং হচ্ছে ট্রেডিশন, তার সেন্স অফ ট্রেডিশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সে কতটুকু ট্রেডিশন অর্জন করেছে ওটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তার নিজের পার্সোনালিটি ইম্পর্টেন্ট না, তার ইমোশনটাকে সে বাদ দিয়ে দিতে হবে। ইমোশন, ট্রু ইমোশন সে দেখাতে পারবে না। আর একজন গুড পোয়েট সেই যে নিজের ইমোশনটাকে পোয়েমের মধ্যে দেখায় না। এখন পোয়েট কি বলছেন, তিনি হচ্ছে মূলত পার্সোনালিটিটাকে দূরে রাখার চেষ্টা করছেন। এখন তিনি বলছেন যে পোয়েট্রি কিন্তু ইমোশন দেখানোর জায়গা না, বরং ইমোশনটাকে কিভাবে স্কেপ করা যায়, পালানো যায়, সেটা দেখানোর জায়গা। এখানে আপনার পার্সোনালিটিটাকে এক্সপ্রেস করার জায়গা না, বরং আপনি পার্সোনালিটি থেকে কিভাবে পালিয়ে যাবেন সেটা দেখানোর জায়গা। বাট এমন না যে মানে আপনার পার্সোনালিটি থাকবে না, এমন না, থাকবে, তবে এই জিনিসটা আপনি কি, আপনার ইমোশনস থাকবে না এটাও না, তবে এই যে ট্রু ইমোশনটা আপনি দেখাতে পারবেন না। এখন তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা স্টেটমেন্ট তুলে আনেন, যেটা তিনি প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডে বলেছিলেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। বলা হয় কি পোয়েট্রি হচ্ছে যে একজন পোয়েটের একদম ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস এর বন্যা বসাই দিবে পোয়েট্রির মধ্যে, মানে নিজের যত ভাবনা চিন্তাধারা সবকিছু পোয়েট্রির মধ্যে তুলে দিবে। কিন্তু এলিয়ট এই জিনিসটার এগেইনস্টে ছিলেন। তিনি বলেন পোয়েটের মধ্যে, একজন পোয়েট কখনো পোয়েমের মধ্যে নিজের পার্সোনালিটি দেখাতে পারবে না, সে শুধু নিজের কাজটাকে দেখাবে, কিভাবে সে পয়েন্টটাকে কম্পোজ করছে এবং ট্রেডিশনটাকে কিভাবে তুলে ধরছে, ওই জিনিসটাই সে দেখাবে। এখন তিনি বলছেন যে মানে সাইন্টিফিক্যালি জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা করেন যে আসলে কিভাবে নিজের ইমোশনটাকে দূরে রাখতে হবে। তিনি একটা থিওরি দেখান, দ্য অ্যানালজি অফ ক্যাটালিস্ট। এখানে দেখা যায় কি তিনি বিভিন্ন ধরনের যৌক্তিকতা সাইন্টিফিক্যালি প্রমাণ করার চেষ্টা করেন। তিনি বলেন কি ক্যাটালিস্ট এমন একটা সাবস্টেন্স যেটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ইউজ করা হয়, কিন্তু নিজে কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায় না, সে আনইফেক্টেড থেকে যায়। এখন পোয়েট কি করেন, পোয়েট বলেন যে একটা পোয়েটের মাইন্ড অথবা একটা পোয়েট হচ্ছে মূলত এই ক্যাটালিস্টের মতো। সে কি থাকবে, সে ইমোশনস এসব কিছুকে অ্যাড করবে, কিন্তু নিজে আনএফেক্টেড থেকে যাবে। তো এখন তিনি সেটার জন্য বলছেন যে একটা জারের মধ্যে অক্সিজেন নেওয়া হলো এবং কিছু সালফার ডাইঅক্সাইড নেওয়া হয়, এরপরে তিনি সালফারাস অ্যাসিড উৎপন্ন করলেন। এই অ্যাসিডটা উৎপন্ন করার ক্ষেত্রে কিন্তু প্লাটিনাম ফিলামেন্টের একটা প্লাটিনামের প্রয়োজন রয়েছে। তো এই প্লাটিনামটা ছাড়া কিন্তু সেই বিক্রিয়াটা করা সম্ভব না। কিন্তু যখন বিক্রিয়াটা সম্পন্ন হয় তখন দেখা যায় কি প্লাটিনামের কোনো অস্তিত্বই দেখা যায় না, মানে এটার প্রেজেন্টটাই দেখা যাচ্ছে না, সে কোনো প্রকার চেঞ্জই হচ্ছে না। বিক্রিয়া করার ক্ষেত্রে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঠিকই, বিক্রিয়া যদি এও সেটা ছাড়া সম্ভব না, তাও তার কোনো চেঞ্জ আসেনি, সে যেমন ছিল নিউট্রাল সেরকমই আনএফেক্টেড রয়ে গেল। এখন পোয়েট বলছে
মানুষের বা পোয়েটের মাইন্ডটা হবে কি সেই ক্যাটালিস্টিক এজেন্টের মতো। সে যদিও ইমোশনস এক্সপেরিয়েন্স এই সব কিছুকে একসাথে করবে একটা পোয়েম বানানোর ক্ষেত্রে, কিন্তু নিজে কি থাকবে, আনএফেক্টেড থাকবে। এখন বলছি যে কিভাবে এটা সম্ভব, একটা মানুষ কিভাবে ইমোশনস গুলোকে অ্যাড করবে, নিজে আনএফেক্টেড থাকবে। তিনি বলছেন এটা একমাত্র তখনই সম্ভব আপনি যখন ট্রেডিশনটাকে ঠিক মতো অর্জন করতে পারবেন এবং নিজেকে কাজের মধ্যে একদম সারেন্ডার করে ফেলবেন কমপ্লিটলি। তখনই কি এই জিনিসটা হওয়া সম্ভব। একজন পোয়েটের পার্সোনালিটি তখনই ডিপার্সোনালাইজেশনের যে ব্যাপারটার কথা তিনি বলছেন, ওইটা তখনই সম্ভব। এবং এই সব কিছু যুক্তি দেওয়ার মধ্যে দিয়ে তিনি তার এসেটা শেষ করে দেন। আশা করি বুঝতে পেরেছেন। ওভারঅল তিনি ট্রেডিশনাল ইম্পর্টেন্সটা বোঝানোর চেষ্টা করেছেন। আপনি যদি নিজের ভাবে চিন্তা করেন, ধরেন কোনো ওয়ার্ক আপনি করছেন, সেটার কোনো বেস নাই, তখন দেখা যাবে কি মানে আগে কেউ করেনি, তখন আপনার জন্য জিনিসটা অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু যখন দেখেন যে আপনার পুরনো কেউ এই কাজটা করেছে, আপনি সেটা নিয়ে স্টাডি করছেন, তখন আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। আর আপনি তাদের থেকে যখন নলেজ নেবেন, তখন কাজটা কিভাবে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে সম্ভব হবে। তো পোয়েট কিন্তু ওভারঅল এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেন। এবং তিনি বলছেন যে কখনো পোয়েমের মধ্যে নিজের পার্সোনাল ফিলিংস থেকে প্রকাশ করা যাবে না, এবং ট্রেডিশনটাকে ব্যবহার করে নিজের ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটাকে ইমপ্রুভ করতে হবে। আর ট্রেডিশনের গুরুত্ব একটা পোয়েমের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। যদিও তখনকার সময় রাইটাররা জিনিসটাকে ইগনোর করছিল, কিন্তু প্রশংসা করা উচিত কোনটা তার ইউনিকনেস সেটা না, বরং কিভাবে সে ট্রেডিশনটাকে তার কাজের মধ্য দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছে, ওই জিনিসটার প্রশংসা হওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটাই আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা এই ভিডিওটা আবার দেখবেন, ঠিক আছে? আপনাদের আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস ম্যাম। রেজাল্ট দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস, সবাই দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, রেজাল্টটা দেখে নেন। ঠিক আছে, তাহলে সবাই পেয়ে গেছেন। শানু 12, আরিফা 11, সুরমা 11, সামি 13, ইমন 11, এলমা 11, সাজ্জাদ 11, মিন্নাতুন নেহা 11, মনিরুল ইসলাম 11, ওয়াজিহা 11, আব্দুল্লাহ 10। জহিরুল তো পরীক্ষা দেয় নাই, ঠিক না? ইয়েস ম্যাম। হ্যাঁ, ও কোনো সাবজেক্টে দিছে, ও অন্য কোনো সাবজেক্টে পরীক্ষা দিয়েছে? কিছু একটা ব্যাপার আছে। ও ও তাকে আমাকে মেসেজ দিতে বলিয়েন যে কি সমস্যা হয়েছে, ঠিক আছে? কন্টিনিউ করতেছে সেমিস্টার? ইয়েস ম্যাম। ম্যাম উনি অসুস্থ ছিল। আচ্ছা, মিডটা না, রিটেক মিডটা দিল না যে? তখন অসুস্থ ছিলাম ম্যাম। আচ্ছা, উনাকে ফাইনালটা ভালো করতে দিতে বলিয়েন, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট, কুইজ, ফোরাম সবকিছু করতে বলিয়েন। সবগুলো যেন ই লার্নিং একটু দেখে নেয়, এখনো ডেট আছে, ঠিক আছে? ওকে, সবাই জানাই দিয়েন। ইয়েস ম্যাম। ওকে, ভালো থাকেন তাহলে, খোদা হাফেজ সবাইকে।